আমরা বলি এক ঝাঁক পাখি, এক পাল গরু, এক পাল ভেড়া, এক গোছা চাবি, এক ছড়া কলা, এক ছড়া আঙুর, এক ঝাঁক মৌমাছি, আবর্জনার স্তূপ, খড়ের গাদা বা খড়ের পালা বা পালুই। তো এরকম আমরা ভিন্ন ভিন্ন শব্দে, ভিন্ন ভিন্ন নামের একটা দলকে, একটা গুচ্ছকে বোঝাতে আমরা ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করছি। যেমন ঝাঁক, পাল, গাদা, পালুই, গোছা, তোড়া। ঠিক তেমনই ইংরেজিতেও আমরা বিভিন্ন পশু, পাখির, জিনিস, ব্যক্তির একটা দল বা গ্রুপকে বোঝাতে, একটা কালেকশনকে বোঝাতে আমরা ভিন্ন ভিন্ন শব্দের ব্যবহার করি। সেগুলোর নাম কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি বোঝায়? কোনো একটি নামের কালেকশনকে বোঝায়। আর এই কালেকটিভ নাউন বিষয়টা কিছুটা অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ ভাবগত। আমি যেমন এক ঝাঁক পাখি বলছি, এক ঝাঁক মৌমাছি বলছি। যদি বলি এক পাল পাখি, এক পাল মৌমাছি, তাহলে ভাবটা কি বোঝানো গেল না? কমিউনিকেশনটা কি করা গেল না? যে আমি একটা পাখির দলকে বোঝাচ্ছি, একটা মৌমাছির দলকে বোঝাচ্ছি। তা ঝাঁকও বলছি, পালও বলছি। তাই কিছুটা অ্যাবস্ট্রাক্ট, সবটুকু নয়। কেন সবটুকু নয়? কারণ আমরা আবর্জনা স্তূপ বলতে পারি, কিন্তু গরু ভেড়ার স্তূপ বলতে পারি না, তাদেরকে পালি বলতে হয়। তো কিছুটা অ্যাবস্ট্রাক্ট, সবটুকু নয়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াদবস ইংলিশ ক্লাস, হোয়ার ইংলিশ ইজ মেড ইজিয়ার ফর ইউ। তো আমাদের আজকের ক্লাস কি নিয়ে? কালেকটিভ নাউন। তো কিছু কালেকটিভ নাউনের উদাহরণ দেখে নেওয়া যাক। তো কি বলছিলাম? কালেকটিভ নাউন অর্থাৎ কালেকশন অফ নেমস। তো কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। আর ড্যাশ অফ শুজ, সিজার, সক্স, এগুলো দুটো করে পার্ট থাকে। জুতোর দুটো পার্ট থাকে। ট্রাউজার্স, প্যান্টের, জামার, পায়জামা, কাঁচি, চশমা, দুটো করে পার্ট থাকে। তো এগুলো সর্বদাই প্লুরাল নাউন, আর এগুলো সাথে পেয়ার যোগ হয়, পেয়ার। তারপর আর ড্যাশ অফ ক্যাটল, কাউস, এলিফ্যান্টস, ব্যাফেলোস, গোটস, ডিয়ার। এখানে খেয়াল করো, ক্যাটলের সাথে কিন্তু এস যোগ হয়নি, কারণ ক্যাটলটা অলরেডি প্লুরাল ফর্ম। আর ডিয়ারের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই হয়, তো এগুলোর সাথে এস যোগ হয়নি। এগুলোর সাথে কি বসবে? হার্ট, HERT। আর ড্যাশ অফ শিপ, বার্ডস, পিজন্স, গিজ, গুজ, গিজ, রাজহাঁস, এগুলোর সাথে কি বসবে? আবার এই গিজ ওদের রাজহাঁসের সাথে গ্যাগেলও বসতে পারে। আর ড্যাশ অফ সোলজার্স, অ্যান্টস, অ্যান আর্মি অফ সোলজার্স, অ্যান্টস। আর ড্যাশ অফ, আবার এই অ্যান্টসের সাথে অন্য একটি কালেক্টিভ নাউনও বসতে পারে, সেটা কি? কলোনি। আর কলোনি অফ অ্যান্টস, আর গার্লস বসতে পারে, গার্লস মানে শঙ্খচিল। আর ড্যাশ অফ ডান্সার্স, আর ট্রুপ, TROUPE, ট্রুপ অফ ডান্সার্স। আবার এই সোলজার্সের সাথেও ট্রুপ বসে, কিন্তু এই ট্রুপের স্পেলিংটা আলাদা। TROUPE, ট্রুপ, ডান্সার্স, TROOP, ট্রুপ, সোলজার্স। আর ড্যাশ অফ কিটেন্স, পাপিস, কাপস, এদের সাথে কি বসবে? লিটার। আর ড্যাশ অফ স্নেকস, ওয়েস্টার্স, ওয়েস্টার মানে ঝিনুক, এগুলোর সাথে কি বসবে? বেট। আর ড্যাশ অফ ফিশ, স্কুল অফ ফিশ, আবার আর শোল অফ ফিশও হতে পারে, SHOAL। ফিশেরও ঠিক তাই, ফিশের প্লুরাল ফর্ম ফিশই হয়, তাই এগুলোর সাথে ফিশের সাথে এস যোগ হয়নি বা এস যোগ হয়নি। তো আমরা কিছু এক্সাম্পলস দেখে এলাম, আরো কিছু এক্সাম্পলস দেখে নিই। নেক্সট এক্সাম্পলস হচ্ছে আর ড্যাশ অফ লায়ন্স, a pride of lions, a dash of wolves, dogs, hyenas, curs, cigarettes, a pack, a dash of flowers, grapes, cherries, keys, bananas, a bunch. আবার ফ্লাওয়ার্সে আরেকটা কালেক্টিভ নাউন হয়, সেটা হচ্ছে বুকে। বুকে বানানটা দেখে নেবে একটু, BOUQUET। A dash of criminals, thieves, youths, robbers, prisoners, a gang.
A dash of policemen. Push. Posse. A dash of singers. A choir of singers. A dash of musicians. A band of musicians. আরেকটা মিউজিশিয়ানস হয়, সেটা হচ্ছে অর্কেস্ট্রা। A dash of directors, এটা খুব কমন, a board of directors. A dash of arrows, তীর, quiver. A dash of people, protesters, reporters, spectators, crowd. A dash of sailors, a crew of sailors. তো আমরা আরো কিছু এক্সাম্পলস দেখলাম, আরো কিছু দেখে নেব। তো পরবর্তী সেট অফ এক্সাম্পলস দেখে নিই। A dash of bees, a swarm of bees. A dash of ships, a fleet of ships. A dash of drawers, a chest of drawers. A dash of papers, a ream of papers. A dash of books, a pile of books, papers, clothes. এখানে একটু বলি, এই পেপারটা হচ্ছে আমরা যে পেপারটা কিনি, একটা পেপারের রিম কিনি, অনেকগুলো পেপার থাকে আমরা পড়াশোনা করার জন্য, লেখার জন্য। আর এখানে পেপারস, বুকস, ক্লোজ হচ্ছে স্তূপ, কোনো ঢিপ হয়ে আছে, সেটাকে বলছে পাইল। আবার বুকস যেখানে পড়ার জন্য, যেখানে বই রাখা হয় অনেক, সেটাকে বলে লাইব্রেরি, সেটা হবে আর লাইব্রেরি অফ বুকস। এটা হচ্ছে যেটা স্তূপ হয়ে আছে। A dash of garbage, trash, rubbish, stone, sand, heap. A dash of stamps, pictures, coins, collection. A dash of cotton, wool, hay, bill. A dash of experts, panel. আমরা এটা দেখি টিভি পর্দায়, কিছু এক্সপার্টরা বসে, প্যানেলিস্ট বলে। A dash of questions, a set of questions. তো এরকম আমরা বেশ কিছু এক্সাম্পলস দিলাম কালেক্টিভ নাউন্সের। এই কালেক্টিভ নাউনগুলোর সাথে বিশেষ কিছু নিয়ম যুক্ত নেই, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তবে যেটাতে নিয়ম আছে, যেটা আমাদের জানতে হবে, শিখতে হবে, বুঝে নিতে হবে, সেটা হচ্ছে কালেক্টিভ নাউন কীরকম ভাব নিচ্ছে, সিঙ্গুলার ভাব নিচ্ছে না প্লুরাল ভাব নিচ্ছে, কোন ক্ষেত্রে কী ভাব নিচ্ছে, সেটা আমাদের শিখে নিতে হবে। তো আমি লিখছি আ ফ্লক অফ বার্ডস। এখানে বার্ডস আছে, প্লুরাল ফর্মে আছে, তাহলে আর লিখবো নাকি ইজ লিখবো? ফ্লাইং ওভারহেড। এখানে বার্ডস আছে বলে আর লিখবো না, এখানে ভাবটা হবে ফ্লককে দেখে, ফ্লকটা কিন্তু সিঙ্গুলার আছে, অর্থাৎ এই সিঙ্গুলারকে দেখে ভাবটা হবে আ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং ওভারহেড। তাহলে দেখা যাচ্ছে এখানে আরটা কিন্তু হবে না, আর এখানে কালেকটিভ নাউনটাকে দেখে এই ভাবটা বসছে। কিন্তু যদি এমনটা আমি লিখতাম, বার্ডস, ফ্লকটা লিখলাম না, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে তখন বার্ডসটাকে দেখে আরটা হলো। কিন্তু এখানে ফ্লক যেহেতু সিঙ্গুলার আছে, এটা ইজ হচ্ছে। যদি এমন হতো টু ফ্লক্স হতো, দু ঝাঁক পাখি যদি হতো, টু ফ্লক্স, তখনও আর হতে পারত। অর্থাৎ কালেকটিভ নাউন যখন আমরা ইউজ করবো, কালেকটিভ নাউনটা কোন নাম্বারে আছে, সিঙ্গুলার না প্লুরাল, কালেকটিভ নাউনকে দেখে আমাদের ভাবটাকে লিখতে হবে। তবে এই কালেকটিভ নাউন সিঙ্গুলার ভাব নেবে নাকি প্লুরাল ভাব নেবে, এর কিন্তু কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। আমি বলেছিলাম আগের ক্লাসগুলোতে যে ইংরেজি শিখতে গেলে আমরা প্রতি ধাপে অনেক ব্যতিক্রমী নিয়ম দেখবো, অনেক এক্সেপশনাল রুলস দেখবো। এক্ষেত্রেও কিছু এক্সেপশনাল রুলস আছে। সেটা কীরকম? যদি কোনো একটা কাজ একটা ইউনিট হিসাবে করছে বা ওয়ান হোল হিসাবে করছে, তখন আমরা কীরকম ভাব ব্যবহার করছি দেখো। উইথ দ্য জুরি, জুরি মানে বিচারক মণ্ডলী, has given its verdict, অর্থাৎ এর রায় দিয়েছে। এখানে জুরি মানে যে সমস্ত বিচারকরা ছিল তারা একসাথেই রায়টা দিয়েছে।
অর্থাৎ একটা ইউনিট হিসেবে রায় দিয়েছে, অ্যাকশনটা একটা ইউনিট হিসেবে করেছে, তো এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে। আবার লিখছি, দ্য টিম ইজ রেডি ফর প্র্যাকটিস। অর্থাৎ পুরো টিমই যাচ্ছে প্র্যাকটিস করতে। এখানে একটা ইউনিট বোঝাচ্ছে, অ্যাজ আ হোল বোঝাচ্ছে, সিঙ্গুলার ভাব বসেছে। আবার দ্য মব হ্যাজ অ্যাটাকড দ্য ইনোসেন্ট পিপল। অর্থাৎ পুরো মব মানে হচ্ছে উত্তেজিত জনতা, উত্তেজিত জনতা একসাথে নির্দোষ ব্যক্তিদের উপর আক্রমণ করেছে। তো এটাও একটা সিঙ্গেল ইউনিট অ্যাজ আ হোল কাজ করছে। এবার আমি দেখাচ্ছি যখন সেপারেট ইন্ডিভিজুয়াল হিসেবে কাজ করছে, সেটা কেমন। আমি আবার ওই একই এক্সাম্পল রাখছি। দ্য জুরি আর divided in their opinion। এখানে কি বলছে, জুরি তাদের মতামতে বিভক্ত হয়ে গেছে। তো এখানে কিন্তু সেপারেট হিসেবে কাজ করছে, সেপারেট ইন্ডিভিজুয়াল হিসেবে। অর্থাৎ যতগুলো বিচারক ছিল তাদের বিচারকদের মধ্যে মতান্তর হয়েছে, এক একটা ইন্ডিভিজুয়াল এক একটা মত রেখেছে। তো এখানে কিন্তু প্লুরাল ফর্ম হয়ে গেল। আবার আমি সেকেন্ডটা ধরে করছি, দ্য টিম আর হ্যাভিং ডিনার উইথ দেয়ার ফ্যামিলিজ। অর্থাৎ টিম মেম্বারটা বোঝাচ্ছে, এটা টিম মেম্বাররা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বোঝাচ্ছে, তাদের ফ্যামিলির সাথে ডিনার করছে। তো এখানটা প্লুরাল ফর্ম হয়ে গেল। এখানে সিঙ্গুলার ছিল, কারণ পুরো টিম প্র্যাকটিস করতে চাইছে, আর এখানে টিমের এক একটা মেম্বার তাদের ফ্যামিলির সাথে ডিনার করছে। নাম্বার 3টা দেখো, দ্য মব হ্যাজ অ্যাটাক দ্য ইনোসেন্ট পিপল। মানে পুরো জনতা একসাথে, একটা ইউনিট বোঝাচ্ছে। আমি এক্সাম্পলটা একটু অন্যভাবে দিচ্ছি, দ্য মব হ্যাভ dispersed in all direction। অর্থাৎ এই উত্তেজিত জনতা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে গেছে। তখন কিন্তু ইন্ডিভিজুয়াল বোঝাচ্ছে, অর্থাৎ এক একজন সেই জনতার মধ্যে এক একজন ব্যক্তি এক এক দিকে ছুটে চলে গেছে। তো এখানে আবার সেপারেট ইন্ডিভিজুয়ালকে বোঝাচ্ছে, ফলে প্লুরাল ফর্ম হয়ে গেল। এরকম আরও কিছু এক্সেপশনাল আছে, দেখে নেওয়া যাক। তো আরও কিছু এক্সেপশনস কি, আমি আপিয়ার দিয়ে দেখাচ্ছি। আপিয়ার সেন্টেন্সে থাকলে সিঙ্গুলার ভাব নেবে না প্লুরাল ভাব নেবে, আমি এক্সাম্পলগুলো দেখাচ্ছি। প্রথমে বলছি, a pair of shoes gives immense happiness to a child। অর্থাৎ একজোড়া জুতো একটা বাচ্চাকে প্রচুর খুশি দেয়। এখানে দেখো সিঙ্গুলার ভাব ব্যবহার করেছি, কিন্তু যদি এই আ পেয়ার অফ শুজটা এখানে একটাই ক্লজ, একটাই সেন্টেন্স, সেখানে ব্যবহার হয়েছে সিঙ্গুলার দিয়েছি। কিন্তু যদি এটা রিলেটিভ ক্লজ দিয়ে যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে দেখো কি ভাব হচ্ছে, হি ওর আ পেয়ার অফ শুজ which were lying on the floor। এখানে দেখো, এখানে ওয়্যার বসে গেল, রিলেটিভ ক্লজ। এই শুজকে দেখে রিলেটিভ প্রোনাউন শুজের পরে বসেছে,
এবং শুজকে দেখে এখানে প্লুরাল ভাব বসে গেছে, কিন্তু এখানে কি বসেছিল? সিঙ্গুলার ভাব। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। সেন্টেন্সে আ পেয়ার অফ শুজ, আ পেয়ার অফ পাইজামাস, আ পেয়ার অফ স্পেকটাকেলস, আ পেয়ার অফ সিজার্স, আ পেয়ার অফ বাইনোকুলার্স, এরকম থাকলে সেক্ষেত্রে প্রোনাউনটা কি বসবে? সিঙ্গুলার প্রোনাউন বসবে না প্লুরাল প্রোনাউন বসবে, সেটা দেখে নেওয়া যাক। আই bought a pair of binoculars and gave them to my son। কি বসলো? দেম বসলো। আ পেয়ার অফ বাইনোকুলার্সের জন্য দেম বসলো, আর দেম হচ্ছে একটা প্লুরাল প্রোনাউন। তো এই ছিল আজকের কালেকটিভ নাউন নিয়ে ক্লাস, যেখানে আমরা কালেকটিভ নাউনের অনেক এক্সাম্পলস দেখলাম। আর কি দেখলাম? এই কালেকটিভ নাউনগুলোর সাথে ভার্ব এগ্রিমেন্ট কি হচ্ছে, সিঙ্গুলার ভার্ব বসছে না প্লুরাল ভার্ব বসছে। তো আশা করি আজকের ক্লাসটিও আমার আগের ক্লাসগুলির মতো তোমাদেরকে এরর কারেকশন করতে সাহায্য করবে। যারা বিগিনার্স আছো তারা যেমন প্রথম থেকে এক্সপার্ট হয়ে উঠবে, এবং যারা একটু আধটু ভুল করতে এসে ব্যাপারে, আশা করি এই ক্লাসের পর কালেকটিভ নাউন নিয়ে আর কোনো ভুল তোমরা করবে না। তো দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, সঙ্গে থেকো, বাই।